আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের এক্সেট ইংলিশ প্রশ্ন সমাধান করব 22-23 শিক্ষাবর্ষের। প্রত্যাশা করি ভাই বোন নিশ্চয়ই তোমার আমার এই ক্লাস কাজে দিবে, কারণ ভাইয়া প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু অ্যানালাইসিস করে যাব। ভাগ্য ভালো থাকলে আমার ক্লাস থেকে তুমি প্রশ্ন ডিরেক্টলি কমন পেয়ে যাবা, ডিরেক্টলি কমন না পেলেও আমার ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে পরীক্ষার হলে অবশ্যই হেল্প করবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসের প্রথম যেই প্রশ্নটা ভাইয়া, আই হ্যাভ আ ফিউ বুকস কমা বাট আই উড লাইক ড্যাশ মোর। উত্তর কি হতে পারে? কুইক চিন্তা করো। এই টাইপের প্রশ্ন তোমাদের এই ইউনিটে আগেও এসেছিল, ভাইয়া তোমাদের পড়িয়ে এসেছি। ইয়েস, এই বাক্যের উত্তরে আমরা যেটা নিতে হবে, দেখো ভাইয়া বাক্য বলছে কি আই হ্যাভ এ ফিউ বুকস। লুক, তোমরা এ ফিউ শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত। ভাই আবার একটু ছোট্ট করে বলে দেই ভাইয়া, এই ফিউ শব্দটা কিন্তু কাউন্টেবল নাউনের ডিটারমিনার। অল্প বোঝাতে আমরা কাউন্টেবল নাউনের আগে ফিউ লিখি, আর অল্প বোঝাতে আমরা আনকাউন্টেবল নাউনের আগে লিটিল বসাই। তাহলে অল্প বোঝাতে ফিউ বসাই কাউন্টেবল নাউনের আগে, আর অল্প বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে আমরা লিটিল বসাই। অন্যদিকে বেশি বোঝাতে কাউন্টেবল নাউনের আগে আমরা মেনি লিখি, আর বেশি বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কি লিখি ভাইয়া? মাছ লিখি। এটা হলো নর্মাল কথা। পাশাপাশি তোমরা নিশ্চয় জানো কিছু কমন ডিটারমিনার আছে, এগুলো সব ডিটারমিনার, ফিউ, মেনি, লিটিল, মাছ, এগুলো সব ডিটারমিনার। কমন কিছু ডিটারমিনার আছে যেগুলোকে আমরা কাউন্টেবল নাউনের আগেও বসাতে পারি, পাশাপাশি আনকাউন্টেবল নাউনের আগেও বসাতে পারি। যেমন এ লট অফ, লটস অফ, সাম। আমার মনে হয় তোমরা এটা নিশ্চয় জানো। এবার আসো ভাইয়া, যে পয়েন্টটা বলতে চাই তোমাদেরকে, ফিউ, এ ফিউ, ফিউ দিয়ে যত ওয়ার্ডে হোক তারপর নাউনটা অবশ্যই প্লুরাল হইতে হবে, খেয়াল রাখো ভাইয়া। আই হ্যাভ আ ফিউ বুকস কিন্তু আছে। পাশাপাশি এটাও তোমরা জানার কথা, ফিউ শব্দটা কিন্তু ভাইয়া নেগেটিভ, আর এ ফিউ মানে কিন্তু পজিটিভ। আছে অল্প, এমনটা বোঝায়। যেমন আমরা বলি না আই হ্যাভ ফিউ বুকস, মানে আমার বই নাই বললেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, আমার বই নাই, আমার বন্ধু নাই বললেই চলে। এটা ইংলিশ কি? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার বই বন্ধু নাই বললেই চলে, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এখানে বলছে আই হ্যাভ আ ফিউ বুকস, আমার অল্প কিছু বই আছে, বাট কিন্তু আই উড লাইক ড্যাশ মোর, আমি আরও চাই। এটা বোঝাচ্ছে আরও চাই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া, আরও কি চায়? সে বই চায়, তার মানে বইটাই আমাদের এখানে মূল ওয়ার্ড। তাহলে আমরা নিশ্চয়ই মাছ লিখতে পারবো না, কারণ আমাদের বই কিন্তু কাউন্ট করা যায়। টু মাছ লিখতে পারবো না। অপশন রইল এ লট অফ আর প্ল্যান্টি অফ। দেখো ভাইয়া, অনেক বোঝাতে এ লট অফ প্ল্যান্টি অফ আমরা বসাতে পারি, এবং এ লট অফ প্ল্যান্টি অফ এই দুটো শব্দকেই আমরা কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো তার আগেই বসাতে পারি। বাট এই বাক্যটা পড়ে তোমার কাছে কখনোই মনে হবে না প্ল্যান্টি অফ লেখা যাবে, কারণ প্ল্যান্টি অফ সামথিং। আই হ্যাভ প্ল্যান্টি অফ ফ্রেন্ডস, আই হ্যাভ প্ল্যান্টি অফ বুকস, এমন কিছু একটা লাগে। অন্যদিকে এ লট কথাটা কিন্তু এই বাক্যের সাথে খুব করে যায়। রিডিং পড়ার অভ্যাস কতটা হেল্পফুল এই প্রশ্নটা দেখলে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। আই হ্যাভ আ ফিউ বুকস বাট আই উড লাইক আ লট মোর। আ লট অফ বুকস, যদি এখানে বুকস থাকতো তখন আমরা এ লট অফ খুঁজতাম, তখন আবার প্ল্যান্টি অফ মানে লেখা যেত এখানে। ওকে, আমার মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি ভাইয়া। আই হ্যাভ আ ফিউ বুকস, আমার অল্প কিছু বই আছে, বাট কিন্তু আই উড লাইক, আমি চাই আ লট মোর, মানে আরো বই চাই। প্ল্যান্টি অফটা এখানে লেখা যায় না। নেক্সট কেন? আমাদের উত্তর হচ্ছে এ লট, প্ল্যান্টি অফটা হচ্ছে না। নিশ্চয়ই বাক্যটা পড়লে তুমি বুঝতে পারছো। আর মাছ আর টু মাছ হচ্ছে না, কারণ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার এই দুটা। নেক্সট আসো তো ভাইয়া, 2, ইটস দ্য ফার্স্ট টার্নিং ড্যাশ দ্য লেফট আফটার দ্য ট্রাফিক লাইটস। কি হতে পারে? প্রিপোজিশন। এটা প্রিপোজিশন থেকে আসা কোশ্চেন বটে। রিডিং পড়ার অভ্যাস থাকলে ভাই তুমি এটা আন্দাজে বাইরে যাবে ভাইয়া। উত্তরে তুমি অবশ্যই কি লেখার কথা? দেখো ভাইয়া বলছে ইটস দ্য ফার্স্ট টার্নিং, এটা হলো প্রথম টার্নিং, মানে প্রথম মোড়। ড্যাশ দ্য লেফট মানে বামে, বামে। তাহলে বামে বলতে কি বলি আমরা ভাইয়া? অন দ্য লেফট। ইয়েস, উত্তর লাগবে অন দ্য লেফট আফটার দ্য ট্রাফিক লাইটস। আফটারটা কিন্তু প্রিপোজিশন এখানে। ট্রাফিক লাইটের পরে, মানে ট্রাফিকের লাইট জ্বলে না, ওই ট্রাফিক লাইটের পরে ফার্স্ট মোড়টা অন দ্য লেফট, বাম পাশে। বুঝতে পেরেছি? তাহলে উত্তর হবে কি ভাইয়া? অন দ্য লেফট। পড়ে ফেলো এখনই, অন দ্য লেফট, অন দ্য রাইট, অন দ্য রাইট। ইটস দ্য ফার্স্ট টার্নিং অন দ্য লেফট। পরীক্ষা আবার আসতে পারে ইটস দ্য থার্ড টার্নিং অন দ্য রাইট।
আফটার দ্য ট্রাফিক লাইটস, আফটারটা এখানে প্রেপোজিশন। নেক্সট, of the thousands of known volcanoes in the world the overwhelming majority are dormant। ভাইয়া এই প্রশ্ন চট্টগ্রামের ইউনিটে আগে এসেছে, আমি তোমাদের পড়াইছি, যারা আমার ক্লাসগুলো রেগুলার করছো তারা নিশ্চয়ই এটা পেয়েছো। ডরমেন্ট শব্দের অর্থ কি? ডরমেন্ট মানে হলো ঘুমন্ত, অ্যাক্টিভ না সে। তাহলে অফ দা থাউজেন্ডস মানে কি হাজার হাজার, খেয়াল রাখে ভাইয়া হাজার হাজার বোঝাতে কিন্তু আমরা থাউজেন্ডস বলতে পারি, মানে থাউজেন্ডের সাথে এস লিখতে পারি। আর যদি আমি 5000 বোঝাতে চাই তখন কিন্তু 5000 লিখা যাবে না, 5000 লিখতে হবে। 100,000 মিলিয়ন বিলিয়ন এই সংখ্যাগুলোর আগে যদি তুমি নির্দিষ্ট একটা ফিগার বসাও তখন তাদের সাথে এস বাই এস লিখা যাবে না, 5000 বলা যাবে না, 5000 বলতে হবে। আর যদি নির্দিষ্ট ফিগার না থাকে তখন এদের সাথে এস লিখতে পারবা। থাউজেন্ডস মানে কি হাজার হাজার। অফ দ্য থাউজেন্ডস অফ নোন ভলকেনোস, নোন মানে কি সবার কাছে জানা পরিচিত, ভলকেনোস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, দ্য ওভারঅলভিং মেজরিটি মানে অনেক মেজরিটি আর ডরমেন্ট। ডরমেন্ট মানে কি ঘুমন্ত, তার মানে তুমি নিশ্চয়ই ঘুমন্ত। ইনঅ্যাক্টিভ বলতে আমরা অবশ্যই সি নম্বরকে নেব, ইনঅ্যাক্টিভ। ডরমেন্ট মানে কি ভাইয়া ইনঅ্যাক্টিভ। পরীক্ষা আলাদা করে আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ডরমেন্ট, ইনঅ্যাক্টিভ। এবং পরীক্ষা এটাও আসতে পারে ডরমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ডরমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই তুমি অ্যাডজেক্টিভ ধরবা, ডরমেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ। নেক্সট, যেই গোজ অন হেল্পিং এভরিওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে। বিশেষ পরীক্ষার প্রশ্ন, বিশেষ পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই তোমরা সমাধান করছো ভাইয়া, আমি জানি যারা খুব ভালো করতে চাও। বাকি বলছে যেই গোজ অন যাচ্ছে, গোজ অন যাচ্ছে না কিন্তু এখানে গোজের সাথে অন আছে, এই হেল্পিং দেখো ভাইয়া। বাকি অর্থ দ্বারা এমন যেই গোজ অন হেল্পিং মানে যেই একজন মানুষ তিনি হেল্প করে যাচ্ছেন এভরিওয়ান সবাইকে, উইদাউট সেভিং এনিথিং সেভ করা ছাড়াই, উইদাউট শব্দটা প্রিপজিশন, তারপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়, উইদাউট সেভিং এনিথিং কোনো কিছু সেভ করা ছাড়াই, ফর দ্য রেইনি ডে মানে বৃষ্টির দিনের জন্য না ভাইয়া, এটা একটা ইডিয়ামস তোমরা জানো। রেইনি মানে কঠিন দিন, তাহলে আ ডে উইথ রেইনস, আ ডে উইথ কোল্ড ওয়েদার, অ্যান এনজয়েবল ডে নাকি আ ডিফিকাল্ট ডে। অবশ্যই তুমি উত্তরে ডিফিকাল্ট ডে লিখবে ভাইয়া। রেইনি ডে শব্দের মানে হলো কঠিন দিন, তাহলে আ ডিফিকাল্ট ডে। উত্তরে অবশ্যই আমরা লিখবো ডি, আ ডিফিকাল্ট ডে। যেই গোজ অন হেল্পিং, এই পয়েন্টটা তোমাদের কাজে দিতে পারবে ভাইয়া। যেই গোজ অন হেল্পিং মানে সে হেল্প করেই যাচ্ছে, হেল্প করেই যাচ্ছে এভরিওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে। রেইনি মানে কি ডিফিকাল্ট ডে। নেক্সট, 3/4 অফ দ্য ওয়ার্ড, এই টাইপের প্রশ্ন ভাইয়া তোমাদের পরীক্ষার জন্য খুব জোস টাইপের কমন কোয়েশ্চেন, পরীক্ষায় প্রায়শ দেখা যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পয়েন্টটা আমরা এই পয়েন্টটা জানি ভাইয়া। প্রিপজিশনের ভাইয়া আগে বলেছি, প্রিপজিশনের আগের যে শব্দটা, প্রিপজিশনের আগে যেই শব্দটা আমাদের মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে। মূল পয়েন্ট হলো অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হয়, হতে পারে, তখন কোন শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে। অনেকগুলো শব্দ মিলে যদি সাবজেক্ট হয়, দেখো ভাইয়া এই ওয়ার্ক পর্যন্ত পুরোটাই কিন্তু সাবজেক্ট। এখন কোন শব্দটা মূল সাবজেক্ট, এই ফোর্সের এটা নাকি ওয়ার্কটা? আমরা নরমালি জানি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে, কিন্তু ভগ্নাংশের বেলায়, ফ্র্যাকশনের বেলায় অবশ্যই প্রিপজিশনের পরবর্তী শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে। অর্থ বুঝে পড়লে তুমি বুঝবা 3/4 অফ সামথিং হয় না, মানে 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গেছে। 4 ভাগের 3 ভাগ কিসের? 4 ভাগের 3 ভাগ বইটার বা কাজটার। ওকে, ফলে তুমি খেয়াল রাখবা অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রিপজিশনের আগের শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে, কিন্তু এই ভগ্নাংশের বেলায় এই যে 3/4, 2/3, 1/3, হ্যাঁ, এগুলো দিয়ে যখন যুক্ত হবে ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দটা মূল সাবজেক্ট। ফলে এখানে ওয়ার্ক শব্দটাকে নিশ্চয়ই তোমরা চেনো ভাইয়া। ওয়ার্ক শব্দটা কিন্তু জনমভর আনকাউন্টেবল নাউন। কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে হলো এমন নাউন যেই নাউনকে প্লুরাল বানানো যায় না। ওয়ার্ক শব্দের অর্থ কাজ, খেয়াল রাখতে হবে। ওয়ার্ক শব্দের অর্থ যদি হয় কাজ, শব্দটা আনকাউন্টেবল নাউন, তার সাথে এস বাই এস লেখা যাবে না, তার আগে আর্টিকেল এন লেখা যাবে না। ফলে ওয়ার্ক শব্দ যেহেতু আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার ভার্ব কাকে নিব? সিঙ্গুলারকে নিব। দেখো ভাইয়া, সিঙ্গুলার আকারে হ্যাভ নিতে পারবা না, ওয়ার নিতে পারবা না, আর হ্যাডের কোনো দরকার নাই। এবং এখানে হ্যাজ বিন লাগবে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া। শুধু হ্যাজ অপশন থাকলে হ্যাজও নেওয়া যাবে না, হ্যাজ বিন নিতে হবে। কারণটা কি? কারণ হলো ভাই 4 ভাগের 3 ভাগ কাজ কি নিজে নিজে শেষ হয়? ওয়ার্ক কি নিজেরটা নিজে করে? হ্যাঁ না,
ওয়ার্ককে শেষ করা হয়, কাজটা কেউ না কেউ শেষ করেছে, 4/3 কাজ শেষ করা হয়েছে, কেউ না কেউ করেছে, প্যাসিভ মুডটা লাগবে। ফলে ভাইয়ারা হ্যাজ বিন ফিনিশড লিখতে হবে। তুমি যদি হ্যাজ ফিনিশড দাও একটা পার্টে ঠিক যে সিঙ্গুলার ভার্ব লাগবে, বাট বাক্যের সেন্স নষ্ট করার কারণে বাক্যের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে যদি শুধু হ্যাজ লিখে। উত্তর কি লাগবে? হ্যাজ বিন ফিনিশড। ফলে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। উত্তর নিশ্চয়ই সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, ড্যাশ ড্যাশ। এবং এই টাইপের প্রশ্ন তোমরা চট্টগ্রামের ইউনিটে পাবাই, আমি দেখছি। এটা পারার জন্য জোস মানে কষ্ট করতে হবে না, বেসিক সেন্টেন্স বুঝে পড়া অভ্যাস থাকলে এরকম প্রশ্ন দুই একটা আনসার করে ফেলতে পারবা। দেখো ভাইয়া, কথা আগে বলে এসেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ট্যাগ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট যখন আমরা করতে যাই তখন আমরা দেখব আমাদের বি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব। যদি এরকম এগ্রির মতো একটা প্রিন্সিপাল ভার্ব থাকে তখন আমরা অবশ্যই ডু ডাজ ডিড দিয়ে কাজ করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে আসলে, ট্যাগ কোয়েশ্চেন করতে আসলে আমরা যদি কোনো অক্সিলারি ভার্ব পাই অক্সিলারি ভার্বটা দিয়েই কাজ করি। বাট যদি ইনটেক বি ভার্ব থাকে মানে প্রিন্সিপাল ভার্ব থাকে তখন আমরা ডু ডাজ ডিড দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বানাবো। দেখো ভাইয়া, অবশ্যই তুমি আর দিয়ে ওয়ার দিয়ে লিখবে না, বাদ, এ আর সি বাদ। এবার রইলো বি আর ডি। এবার আসো ভাইয়া এগ্রি। হ্যাঁ, এগ্রি। তাহলে আমি যদি ডিড দিয়ে শুরু করি, দেখো ডিড ইউ এগ্রি ড্যাশ মি। এই দেখো, ডিডও হতে পারে, ডুও হতে পারে। প্রথম অপশনে ডিড ডু দুটাই কারেক্ট, বাট সেকেন্ড অপশনটা তারপর হইতে হবে কারো সাথে এগ্রি করা। মি কিন্তু কোনো ব্যক্তি, ব্যক্তির সাথে এগ্রি করা বোঝাতে কি আমরা অন লিখি না, কারোর সাথে এগ্রি করা বলতে আমরা এগ্রি উইথ সামওয়ান লিখি। এগ্রি উইথ সামওয়ান, কোনো ব্যক্তি আছে কিন্তু। ফলে তুমি উত্তরে অবশ্যই ডি নাম্বার লিখতে পারো না, উত্তর হবে বি। ডু ইউ এগ্রি উইথ মি। আর ইউ এগ্রি বলাও কিন্তু যাবে না, এটা আমরা ইংলিশে যখন কথা বলতে চাই তখন কমন একটা মিস্টেক। আর ইউ এগ্রি উইথ মি, তুমি কি আমার সাথে এগ্রি করো? না, বলতে হবে কি ভাইয়া, ডু ইউ এগ্রি উইথ মি। তুমি কি আমার সাথে এগ্রি করো মানে তুমি কি আমার সাথে একমত? তাহলে ডু ইউ এগ্রি উইথ মি। নেক্সট, উত্তর আমরা নিশ্চয়ই বি নাম্বার পেয়েছি। দেন সাথে আসো, অনেক বড় একটা কোয়েশ্চেন। বড় মানে কঠিন না ভাইয়া, ট্রাস্ট মি, বড় কোয়েশ্চেন মানে কঠিন না। পরীক্ষার হলে যখন বড় কোয়েশ্চেন পাবা মোটেও কঠিন ভাববা না। বড় কোয়েশ্চেন মানে হলো প্রশ্নটা সহজ, তোমারে আমার একটু ভয় দেখায়। অনেক সময় খুব ছোট্ট ছোট প্রশ্নে পেন্সগুস লাগাই দেওয়া যায় এবং লাগাই দেয়। কন্ডিশনাল সেন্টেন্স দেখো, এখন নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স আমরা একটা পাশেই ব্ল্যাঙ্ক পাই যেটা পূরণ করতে হয়, বাট এখানে কিন্তু দুটা পাশে ব্ল্যাঙ্ক। ফলে তুমি কন্ডিশনালের বেসিক ক্লিয়ার থাকতে হবে। কন্ডিশনালে ভাইয়া ক্লাস নিয়েছি, সবাই নিশ্চয়ই করে ফেলেছো ক্লাস। দেখো ভাইয়া, ইফ যুক্ত, আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে আইদার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অথবা পাস্ট পারফেক্ট হয়। মানে ভাইয়া ইফ যুক্ত বাক্যে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট পাবা। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারো, ইফ আই হ্যাভ নোন, তুমি এটা দেখবাই না। বাকিগুলো হতে পারে নিউ, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট হতে পারে। এবার আমরা তো এটাও জানি যে দুই পাশে মিল রাখতে হবে। ইফ আই নিউ হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, যদি আমি জানতাম নদীটা আসলে কেমন। আই চোজ, ভাইয়া হয় না রে। আমরা জানি ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি অন্য পাশে কিন্তু ভাইয়া উড দিয়ে, উড, কুড, মাইট, তারপর ভার্বের বেস ফর্ম একটা লিখি, এখানে তো নাই। ফলে বি নাম্বারও কাট এর মতো। এবার হইলো সিডি, ডি দিয়ে আমরা একটু আগে খেলি। ইফ আই নিউ যদি ভাইয়ারা দেই, মানে अगेन ওই যেটা যদি আমি ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স দেই পরে কি হ্যাড চোজেন দিব না, ওই যে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম দিব। ফলে উত্তরে তুমি সি নাম্বার ছাড়া কোনোটা নিবা না, আমি জানি। ইফ আই হ্যাড নোন হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, যদি আমি জানতাম নদীটা কেমন, আই উড হ্যাভ চোজেন। দেখো ভাইয়া, আমরা জানি ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশন আকারে তোমরা নিশ্চয়ই পড়েছো, আনরিয়েল কন্ডিশন। ইফ আই হ্যাড চোজেন, ইফ আই হ্যাড নোন হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক। দেখো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, অন্য ভাষায় কি হয়, উড, কুড, মাইট, হ্যাভ V3 হয়। এটা লেখা আছে ইফ আই হ্যাড নোন হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, আই উড হ্যাভ চোজেন আ ডিফারেন্ট লাইন অফ অ্যাপ্রোচ টু দ্য আদার সাইড। আশা করি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। উত্তর অবশ্যই আমরা সি নাম্বার পেয়েছি। এন্ড দ্য নেক্সট 8 अगेन, এই প্রশ্ন তোমাদের এই ইউনিটে ভাইয়ার দেখা 3-4 বার আসছে। এই প্রশ্নটা 100% আসছে একাধিকবার বি সি ডি ইউনিটে পিন পয়েন্ট এরর আকারে এই প্রশ্নটা হুবহু এই বাক্যটা পড়লে বুঝবা। বাক্যে বলছে ভাইয়া ড্যাশ অফ দ্য টু গার্লস, দুইটা মেয়ের হ্যাজ সাবমিট করছে বা করে নাই, কি বলবো, টার্ম পেপার টু দা ইনস্ট্রাক্টর ইয়েট। ভাইয়া ইয়েট শব্দ দেখে তুমি বুঝতে পারবা ইয়েট শব্দটাকে আমরা নেগেটিভ বাক্যে ব্যবহার করি। এখন তুমি বাক্যটা এই ইয়েট ছাড়া বাকি যা আছে মানে অপশনগুলো ছাড়া আর ইয়েট ছাড়া বাকি পার্টটা কিন্তু অ্যাফার্মেটিভ দেখায়। ইয়েট আইসা বলছে বাক্যটা হইতে হবে নেগেটিভ। এখন
বাক্যে আর কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, ফলে তুমি কোনোভাবে আইদার নিতে পারবা না, এভরি নিতে পারবা না। এখন তুমি নান অফ দ্য টু গার্লস হয় ভাই, নান অফ দ্য টু গার্লস নান দ্বারা কি বোঝায়? কেউ না। নান দ্বারা কিন্তু দুই হয় না, নান দ্বারা অনেকরে বুঝাইতে পারে। নেইদার দ্বারা দুইজনের বুঝাইতে পারে, ও না ও না, বা দুইজনে একজনও না। এটাই বলছে উত্তর নিচে আমরা নিব নেইদার অফ দ্য টু গার্লস, মানে দুইটা মেয়ের একটা মেয়েও না, দুইটা মেয়ের একটা মেয়েও সাবমিট করে নাই তাদের টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরের কাছে ইয়েট। এই প্রশ্নটাই পরীক্ষায় আসছে পিন পয়েন্টের আকারে অনেকবার। আমাদের এখানে তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া নেইদার অফ আমি অনেকবার পড়াইছি। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পরে নাউনটা কি হয় ভাইয়া? নাউনটা কিন্তু হয়, নাউন হয় প্লুরাল, নাউন হয় কি প্লুরাল, আর ভার্ব হয় কি ভাইয়া? ভার্ব হয় সিঙ্গুলার। এটাই লেখা আছে দেখো, নেইদার অফ দ্য, এই যে নেইদার অফ দ্য টু গার্লস, দেখো নাউনের পরে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল, ভার্ব হইলো কি সিঙ্গুলার। এই দেখো, তাহলে নেইদার অফ দ্য টু গার্লস, দুইটা মেয়ের একটা মেয়েও সাবমিট করে নাই টার্ম পেপার ইনস্ট্রাক্টরের কাছে এখনো, ফলে নেইদার অফ দ্য টু গার্লস হ্যাভ কেন, নেইদার অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। এই প্রশ্ন আবার আসতে পারে কিন্তু খেয়াল করে, ইয়েট শব্দটা এখানে যেন খেয়াল থাকে, অর্থের দিকে অ্যাটেনশন দিও। নেক্সট উত্তর অবশ্যই আমরা এই পেয়েছি 9। আ স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল ড্যাশ পারসেভিয়ারেন্স। বলো এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তরটাতে আমি বলবো ওনারা প্রশ্নটা হয়তো করেছেন মেডিকেলের একটা পয়েন্ট অফ ভিউ থেকে। ওনারা জানেন যারা চট্টগ্রামের ইউনিটি পরীক্ষা দেয়, একটা সংখ্যক মানুষ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল এরকম, দ্য অনলি ক্রাইটেরিয়ন বাই উইচ you can get admitted into a medical college by dint of hard work and perseverance। আমার কাছে মনে হয় ওই বাক্যটা ধরে ওনারা প্রশ্ন করেছেন। বাক্যের অর্থ দ্বারা এরকম যে দ্য অনলি ক্রাইটেরিয়ন, একমাত্র মানদণ্ড, বাই উইচ ইউ ক্যান গেট অ্যাডমিটেড ইনটু আ মেডিকেল কলেজ, যেটা দিয়ে তুমি মেডিকেলে চান্স পাইতে পারো, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসিভিয়ারেন্স, মানে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের বিনিময়ে তুমি মেডিকেলে চান্স পাইতে পারো। এই বাক্যের মানেটা কিন্তু এরকমই অনেকটা, যে আই স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল, একজন ছাত্র সফল হইতে পারে ড্যাশ পারসিভিয়ারেন্স, পারসিভিয়ারেন্স মানে কিন্তু ভাইয়া অধ্যবসায়। এবার আমি ভুল করছি কিনা জানি না, অধ্যা না অধ্য, ভাই তোমরা বুঝে নিও, খেয়াল করো এটা। তার মানে খুব পড়াশোনা করা ছাড়া তুমি সফল হইতে পারবা না, এটা বলছে। এখন পড়াশোনা করার মাধ্য দিয়ে, তাই না, এই বাই ভার্চু অফ মানে কিন্তু বাই ডিন্ট অফ মানে তুমি এই কঠোর একজন ছাত্র সফল হতে পারে বাই ভার্চু অফ পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়ের বিনিময়ে, বাই ডিন্ট অফ মানে কিন্তু সেটাই। আর ইন লি অফ মানে পরিবর্তে, এটা আমরা কোনো এখানে লিখতে পারবো না। এবং পারসিভিয়ারেন্স শব্দটা ভাইয়া দাগায় দেখছে আরেকটা পয়েন্টে, এটা কিন্তু বিশেষ পরীক্ষায় স্পেলিং আকারে আসছে, ফলে তোমাদের কাছে দিতে পারে, পড়ে রাখো ভাইয়া পারসিভিয়ারেন্স, পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায় মানে খুব পরিশ্রম। তাহলে আই স্টুডেন্ট ক্যান বি সাকসেসফুল বাই ভার্চু অফ অথবা বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স। পরীক্ষায় কিন্তু আবার আসতে পারে এই বাই ডিন্ট অফটা দিয়াও, দেখো ওই বাই ভার্চু অফের জায়গায় বাই ডিন্ট অফ মাইনে দিতে পারো ওনারা। নেক্সট উত্তর আমরা নিশ্চয়ই বি নাম্বার পেয়েছি, জানি 10। ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য টু এভিলস। জোস কোয়েশ্চেন। এই প্রশ্নটা নিয়ে আমি আমার পেইড ব্যাচের কোনো এক স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে স্যার এই প্রশ্নের উত্তর আসলে কি? এক বইতে একটা উত্তর থাকে কিন্তু কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা ছাড়া কোনো প্রশ্নের উত্তর যদি তুমি কনফিউশনে পাও, কোনো বইতে একটা প্রশ্ন উত্তর এটা দেওয়া আছে এবং কনফিউশন আছে, এটা নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবা। তোমরা এখন জেনজি মানুষ না, তোমরা সব বুঝো, ইন্টারনেটে সার্চ করবা, ওর তোমার এই সুন্দর সোর্স দিয়ে দিবে। কোনো বইয়ের উপর নিশ্চিত নির্ভরশীল হওয়া যাবে না। ইভেন আমার কথায় ভুল থাকতে পারে, ভুল থাকলে তুমি ক্লিক করো যে স্যার এখানে একটু ইস্যু আছে এবং এই হলো ডকুমেন্ট, তুমি ইন্টারনেট সার্চ করে দেখো ভাই। এই বাক্যের উত্তরে আমরা অবশ্যই দ্য লেসার নিতে হবে। কেন? আসো প্যারা নিও না, এটা একটা এক্সপ্রেশন ভাইয়া, যে ইউ উইল হ্যাভ টু চুজ। হ্যাভ টু একটা মোডাল অক্সিলারি, বাধ্যতামূলক বোঝায়, মাস্টের পরিবর্তে আমরা ইউজ করতে পারি। হ্যাভ টু একটা মোডাল অক্সিলারি যেহেতু, তারপর ভার্বের কোন ফর্ম লিখতে হয়, বেস ফর্ম লিখেছি, অসুবিধা নাই। ইউ উইল হ্যাভ টু চুজ, তোমাকে অবশ্যই চুজ করতে হবে দ্য ড্যাশ অফ দ্য টু ইভিলস, মানে দুইটা খারাপের যেটা কম খারাপ ওটা চুজ করতে হবে। এক্সপ্রেশনটা হলো দ্য লেসার অফ দ্য টু ইভিলস, দ্য লেসার অফ দ্য টু ইভিলস, এটা একটা এক্সপ্রেশন, মানে দুটা খারাপ জিনিস, দুটাই খারাপ, দুই খারাপের যেটা কম খারাপ ওটা চুজ করতে হবে। ইউ উইল হ্যাভ টু চুজ দ্য লেসার অফ দ্য টু ইভিলস, দুই খারাপের সবচেয়ে কম খারাপটা তুমি পছন্দ করতে হবে। উত্তরে অবশ্যই আমরা কি পাবো ভাইয়া? এ নাম্বার, দ্য লেসার অফ দ্য টু ইভিলস। দেখো ভাইয়া লিখেছি দ্য লেসার অফ দ্য টু ইভিলস মিনিং চুজিং দ্য লেস হার্মফুল অর ব্যাড অপশন ওয়েন বোথ চয়েসেস আর আনডিজাইরেবল, মানে যখন দুটা জিনিসই খারাপ, দুই খারাপের যেটা কম খারাপ ওটা আমরা চুজ করতে হবে। এটা একটা এক্সপ্রেশন কি ভাইয়া? দ্য লেসার অফ দ্য টু ইভিলস, দ্য লেসার অফ দ্য টু ইভিলস।
আশা করি তোমরা ক্লিয়ার। নেক্সট, কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল ড্যাশ ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স, মানে গাছ কাটা কাটিং শব্দটা নিশ্চয়ই জিরান্ড আকারে বসা আছে। যদি আমাদের প্রেজেন্ট টেন্সের ইস্যু থাকতো তখন আমরা নিশ্চয়ই ভার্বটা সিঙ্গুলার লিখতাম। কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, ইনডিসক্রিমিনেটলি শব্দটা কিন্তু পরীক্ষা আসছে অ্যাডভার্ব, মানে বৈষম্যহীন ভাবে, মানে দেদারসে কাটে লাইছে, কোনো বাজ বিচার নাই। তাহলে কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, গাছ দেদারসে গাছ কাটা, উইল কিছু একটা করবে, ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স অনেক ধরনের ন্যাচারাল মানে প্রাকৃতিক দুর্যোগ আনবে। কোনো কিছু ঘটানো, কোনো কিছুর কারণে দেখো, কোনো কিছুর কারণে যদি কোনো কিছু ঘটে মানে ফলাফল হয়, তাহলে এখানে আমরা লিখি রেজাল্ট ইন। কি লিখি ভাইয়া? রেজাল্ট ইন। আবার বলছি ভাইয়া, রেজাল্ট ইন মানে ঘটা, তার মানে কারণটা কিন্তু আছে আগে, কারণ আছে আগে, ফলাফল পরে। তার মানে কারণ যদি থাকে আগে, এটাই বলছি ভাইয়া, কারণ যদি থাকে আগে, পরে ফলাফল থাকে, আমরা কি লিখবো ভাইয়া? রেজাল্ট ইন। আর যদি উল্টা ঘটে, মাঝে মাঝে বাক্য ওনারা ঘুরে দেয় যে ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার, যদি ভাইয়া ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স আগে লিখি তাহলে কি হবে? এই ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স রেজাল্ট ফ্রম কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। মূল পয়েন্ট হলো ভাইয়া, কারণ যদি থাকে আগে, দেখো কাটিং ডাউন ট্রিজটা হলো কারণ, আর এই ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার ঘটবে এটা হলো ফলাফল। তার মানে কারণ আগে, ফলাফল পরে, আমরা রেজাল্ট ইন লিখবো, রেজাল্ট ইন। আর যদি ফলাফলটা ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টারটা কিন্তু ফলাফলটা আগে থাকে, কারণটা পরে থাকে, তখন কি লিখবো? রেজাল্ট ফ্রম। আশা করি বুঝাতে পেরেছি। দেখো ভাইয়া ব্যাখ্যা লিখেছি এখানে, উত্তর আমরা অবশ্যই রেজাল্ট ইন পেয়েছি এখানে। রেজাল্ট ইন কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল রেজাল্ট ইন ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স, মানে আন্দাজে গাছ কাটাটা ঘটাবে, নির্বিচারে গাছ কাটা ঘটাবে ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স, অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। উল্টাটা কেমন হবে? এই যে ভাই লিখছে ডাইভার্স ন্যাচারাল ডিজাস্টার্স উইল রেজাল্ট ফ্রম, ঘটবে কাটিং ডাউন ট্রিজ থেকে, কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। আশা করি বুঝাতে পেরেছি। এই প্রিপোজিশনটা এটা পরীক্ষায় আসছে, এখন যদি ঘুরায় ওনারা এই বাক্যটা দেয় তখন যেন তোমরা আনসার করতে পারো। দেন ডু ইউ নো ড্যাশ, ভাই এই প্রশ্ন তোমাদের বুঝায় আসছি, এমবেডেড কোশ্চেন, খুব সহজ জিনিস, অবশ্যই পাঠতে হবে তোমাকে ভাইয়া। বাক্যটা শুরু হয়েছে ডু দ্বারা, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন আছে, থাকবে, এখানে আমি দেই নাই হয়তো। এখানে খেয়াল করতে হবে ডু ইউ নো, তারপরে একটা বাক্য শুরু হয়েছে একটা ক্লজ মার্কার দ্বারা। তোমরা জানো ভাইয়া, এই ওয়ারটা ডাব্লিউএস কোশ্চেন হতে পারে, তখন বাক্যটা নিশ্চয়ই ওয়ারটা ডাব্লিউএস কোশ্চেন নিশ্চয়ই বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতেই তো ডাব্লিউএস কোশ্চেন বসে। এখন ওয়্যার ডাজ হি লিভ, এটা হলো নরমাল কোশ্চেন, ওয়্যার ডাজ হি লিভ। যদি ডাব্লিউএইচ কোশ্চেনটা, ডাব্লিউএইচ ওয়ার্ডটা ডাব্লিউএস কোশ্চেন আকারে বসে, অবশ্যই বাক্যের শুরুতে বসবে, ডাব্লিউএস কোশ্চেনের পর অবশ্যই অক্সিলারি থাকবে। অন্যদিকে বাক্যের মাঝে যদি তুমি ডাব্লিউএইচ ওয়ার্ড পাও, ধইরা নিও ভাইয়া এইখান ক্লজ মার্কার, এবং খেয়াল রাখো বাক্যের মাঝে যখন ক্লজ মার্কার হয়েছে অবশ্যই তারপর সরাসরি সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকতে পারবে না। ফলে দেখো ওয়্যারের পর ডু আছে বাদ, ওয়্যারের পর ইজ আছে বাদ, সিডি বাদ, রইলো এ আর বি। এখন ওয়্যার শি ডাজ লিভস, ওমাগো ডাজও দিবেন আবার লিভসও দিবেন, কেমনে কি দরকার নাই, ওয়্যার শি লিভস। উত্তরে আমরা অবশ্যই বি নাম্বার নিব। ডু ইউ নো, তুমি কি জানো ওয়্যার শি লিভস, যেথায় সে বাস করে। এখানে ওয়্যার শব্দ অর্থ কোথায় বলা ঠিক না, কোথায় বললে ইন্টারোগেটিভ মুড হয়ে যায়, যেথায় বলতে হবে। ওয়াট অর্থ কি, বাট ওয়াট শব্দটাকে আমরা যদি ক্লজ মার্কার আকার ইউজ করি তখন কিন্তু ভাইয়া কি বলা দরকার নাই, বলা উচিত না, বলা দরকার যা। ডু ইউ নো হোয়াট মাই নেম ইজ, তুমি কি জানো আমার নাম যা, যদি আমরা কি দিয়ে চালাই দিই। ফলে ডু ইউ নো, তুমি কি জানো ওয়্যার হি লিভস, যেথায় সে বাস করে। আশা করি তোমরা ক্লিয়ার ভাইয়া। এই ওয়্যার হি লিভস এই বাক্যটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। উত্তর নিশ্চয়ই তোমরা বি নাম্বার নিয়েছো জানি। ওয়্যার ডাজ হি লিভ, কারণ বাক্যের মাঝে ক্লজ মার্কার বসে, ক্লজ মার্কারের পর অবশ্যই সাবজেক্ট লাগবে, এই দুইটা বাদ দিলাম, আর এখানে ডাজ লিভস দুইটা একসাথে দরকার নাই। নেক্সট, সেলিম ওয়ার্কস অ্যাজ ইফ ড্যাশ হি লেম, এই পয়েন্টটা সবাই নিশ্চয় জানো ভাইয়া। অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা জানি অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে আমরা কি লিখি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট লিখি। আর অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি কোনো কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স পাও, অবশ্যই পরে পাস্ট পারফেক্ট লিখবা। তবে পরীক্ষায় এটাই বেশি পাই আমরা। তার মানে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ভাইয়ারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, পরে পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, পরে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো ভাইয়া অ্যাজ ইফ আছে, আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবা।
এবং এটা নিশ্চয়ই আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে ইফ, অ্যাজ ইফ এদের পরে কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিট লিখতে চাইলেও কখনোই ওয়াজ লেখা যাবে না। কি লেখা যাবে না? ওয়াজ লেখা যাবে না, কারণ এটা আনরিয়েল কথাবার্তা, আনরিয়েল কথাবার্তা। কেমন? ফলে তুমি ওয়াজ লিখবা না জানি। হি সালিম ওয়াক্স, সেলিম হাঁটে যেন হাতে, লেইম মানে তো বুঝোই ওই যে লোনজা বলি আমরা, হ্যাঁ, মানে পায়ে সমস্যা যেটাকে বলি, তাহলে লেইম। তাহলে ভাইয়া নিশ্চয়ই তুমি পাস্ট টেন্স লাগবে, হ্যাজ বিন নিবা না, ইজ দিবা না, রইলো বি আর ডি। অবশ্যই বি নিবা না, কারণ আনরিয়েল কথাবার্তা, ফলে ভার্বটা হির সাথে ওয়াজ হলে ভালো হয়, বাট আমরা আনরিয়েল ভার্ব বাক্য, ফলে ভার্বটা আনরিয়েল লিখতে হয় আর কি। সেলিম ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়্যার লেম, সেলিম হাঁটে যেন হইতে লোনজা, লোনজা মানে পায়ে সমস্যা। হ্যাঁ, অবশ্যই এদেরকে নিয়ে ট্রিটকারি করা যাবে, মানে ওদেরকে বুলিং করা যাবে না, কারণ যে মানুষটার পায়ে সমস্যা, চোখে সমস্যা, কোনো সমস্যা, সেটা তো আল্লাহর সৃষ্টি, জন্মগত হতে পারে বা কোনো একটা বিপদ। আমরা শুকরিয়া করা উচিত, তারে দেখে আমরা শুকরিয়া করো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। উল্টাটা করা ঠিক না, যে কানা বেশি শয়তানি করস, এই ঠিক না। সেই শয়তানি করুক, কিন্তু তারে মানে এই বুলিংটা করা ঠিক না, কারণ আল্লাহ কিন্তু আমারে তোমারে ওই বিপদটাতে ফেলে দিতে পারে ইন আ সেকেন্ড। 14, দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু ড্যাশ টেকনোলজি, দ্য লার্জার ড্যাশ ডিভাইড ইজ। ভাই এই বাক্য বোঝানোর জন্য আমার মতো সার লাগবে না, আমার মতো ঠুঙ্কা সার তোমার লাগবে না, তুমি নিজে বুঝবা, কোনো বই ছাড়াও পারা উচিত। বাক্যে বলছে ভাইয়া দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, পাইবা ভাইয়া অ্যাক্সেস এর পর প্রিপোজিশন টু হয়। দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু ড্যাশ টেকনোলজি, মানে মানুষের এই কোন টেকনোলজির অ্যাক্সেস যদি কম থাকে, এবং এটা তোমরা আলাদা করে পরীক্ষার প্রশ্ন পেয়েছো, অবশ্যই পাবা। দ্য লেস, দ্য লার্জার, জানো ভাইয়া যত তত বোঝায়, যত তত বোঝায়, যত তত মানে বাক্যের এক পাশে যদি আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ পাও, লেস শব্দটা লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম এখানে, হ্যাঁ, লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম হলো লেস। যদি বাক্যের এক পাশে আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ পাই, আমরা জানি কমার পরে মানে বাক্যের অন্য পাশেও আবার আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ থাকবে, যত তত বোঝায়। ওই যে আমরা বলি না, দ্য লেস কি বলা যায় না, যত খাবা তত মোটা হবা, দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ বিকাম ফ্যাট, যত খাইবা তত মোটা হইবা। বলি না আমরা, যত পড়িবা তত শিখবা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তারপরে আমরা এরকম অনেক প্রশ্ন পাই, চাহিদা যত বাড়ে দাম তত বাড়ে না কমে? চাহিদা যত বাড়ে দাম তত বাড়ে, কারণ তুমি খাইবা বেশি, দাম তো বাড়বে। ফলে কোনো জিনিসের দাম বাইরে গেলে ওই জিনিস আমরা খাওয়ানো কমায় দেওয়া দরকার, তখন দেখবা সিন্ডিকেটটার দাম বাড়াইতে পারবে না, কারণ খায় না, জিনিস পচে যায়, তখন দাম কমায় ফেলে। দ্য হায়ার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, দ্য হায়ার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। দেখো ভাইয়া, দ্য হায়ার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, চাহিদা যত বাড়ে দাম তত কিন্তু বাড়ে গ্রাফটা। তাহলে এখানে দ্য লেস দ্য লার্জার পাইছি। এখন বাক্যের অর্থ বুঝতে হবে, এখানে উত্তর লিখতে হবে দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু ড্যাশ টেকনোলজি। কি টেকনোলজি? কম্পিউটার টেকনোলজি না ইনফরমেশন টেকনোলজি না ডিজিটাল টেকনোলজি না সায়েন্টিফিক টেকনোলজি? ভাইয়া তোমরা ইনফরমেশন টেকনোলজি কথাটাই বলবা, কারণ টেকনোলজি বলতে আমরা ইনফরমেশন টেকনোলজি বলি। বাকির অন্য পার্টটা আরো ক্লিয়ার হবা। বলছে দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির অ্যাক্সেস যত কম থাকবে মানুষের, তত দ্য লার্জার তত বড় হবে দ্য ডিজিটাল ডিভাইড ইজ, মানে ডিজিটাল ডিভাইডটা তত বাড়বে। মানে ইনফরমেশন টেকনোলজির যদি অ্যাক্সেস মানুষের বেশি না থাকে, ডিজিটাল যে ডিভাইডটা, ডিজিটাল ডিভাইড মানে হলো কি, মানে একজনের দিন দুনিয়াতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, আর একজনের দুনিয়া সব জানে, তখন ডিজিটাল ডিভাইডটা হয়ে যাবে। উত্তরে নিশ্চয়ই তুমি বি নাম্বার নিবা। কি ভাইয়া? বি। তাহলে দ্য লেস পিপল হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন টেকনোলজি, দ্য লার্জার দ্য ডিজিটাল ডিভাইড ইজ। And 15th, I can see the rainbow clearly now than the rain. বলছে আমি রেইনবো ক্লিয়ারলি এখন দেখছি, দেন দ্য রেইন ড্যাশ। কি লিখবা তুমি এখানে? মানে বৃষ্টি থামার কারণে আমি এখন ক্লিয়ারলি দেখছি রেইনবোটা। দেখো ভাইয়া, তুমি নরমালি চিন্তা করতে পারো, বাক্যটার আগে মানে এই ক্লজ মার্কার আগে যেটা দেখছো, বাক্যে দুটো পার্ট আছে। ক্যান সি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন নাও দেখে আরো ক্লিয়ারলি বুঝতে পারছো। আবার তোমরা দেখো, নাও থাকলে তোমরা পড়ে থাকো, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট থাকলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই এগ্রি। এখন বলো স্যার নাও তো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুলে না ভালোই তো। ভাইয়া আই ক্যান সি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমনে বানাইবা? তুমি কি বলবা আই ক্যান বি সিইং? এমনি লিখতে হাতটা না ভাই। ফলে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে আন্দাজে সব জায়গায় মাইরা দিতে চাইও না।
তাহলে আসো, বাক্যটা যেহেতু আগে প্রেজেন্ট টেন্স আছে, পরেও নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স থাকা উচিত, এটা নরমাল পয়েন্ট, তুমি বোঝার কথা। ফলে তুমি মনে হয় এ নাম্বার আর ডি নাম্বার নিয়ে চিন্তা করবা না। এবার সি নাম্বার নিয়ে চিন্তা করতে আসলে তুমি থাইমা যাইবা সহজে, কারণ দা রেইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে যদি প্রেজেন্ট টেন্স মানে তার বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ভার্বের সাথে একটা এস বাই এস থাকার দরকার হয়। এখন দা রেইনের সাথে স্টপ লিখবা না আমি জানি তুমি, ফলে তোমার কাছে অপশন একটা থাকে, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দেন দ্য রেইন হ্যাজ স্টপড, মানে বৃষ্টি থামছে, বৃষ্টি থামার কারণে আমি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বৃষ্টি থাইমা গেছে, বৃষ্টি থামলেও কিন্তু বৃষ্টি যে হইছে এটার কিন্তু সাইন একটা থাকে আবহাওয়াতে, তাই না? বৃষ্টি হলে দেখবা গাছগাছালি কতটা ফ্রেশ, গাছগাছালি, রাস্তায় পানি থাকে, গাছের পাতাগুলো কতটা ফ্রেশ থাকে, এটাই বলছে এখানে। আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দেন দ্য রেইন হ্যাজ স্টপড। কি লিখবো ভাইয়া? হ্যাজ স্টপড। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস করে যদি বিন্দুমাত্র উপকার পাও, তোমাদের বন্ধু বান্ধবকে একটু দেখার সুযোগ করে দিবা, শেয়ার করে দিয়ে ছোটদেরকে দেখার সুযোগ করে দিবা। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করিও কিন্তু। ভালো থেকো সবাই, দোয়া রাখিও আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।